নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম জমা দানের শেষ দিন আগামীকাল সোমবার। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকা 17 আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের কথা রয়েছে। অন্যদিকে ভোলা থেকে নির্বাচন করতে পারেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বগুড়ার পাশাপাশি তারেক রহমান এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন। এই জন্য শনিবার ঢাকা 17 আসনের ভোটার হয়েছেন তারেক রহমান। এর আগে বগুড়ার 6 আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়া নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 3টি আসনে যথাক্রমে বগুড়া 7, ফেনী 1 ও দিনাজপুর 3 আসনে নির্বাচন করতে পারবেন বলে জানা যায়। তারেক রহমান ঢাকা 10 আসনে লড়বেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা 1 আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা 17 আসনের নিয়মিত প্রার্থী আন্দালিব রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে জড়ো হচ্ছেন সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, যুক্ত হচ্ছে তার সাথে। ফরহাদ, এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বা সংগ্রহ করছেন, সর্বশেষ তথ্য জানতে চাই। একই সাথে জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে, সর্বশেষ তথ্য জানতে চাই সেখানকার। রয়্যাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ ঢাকা 17 আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম নিচ্ছেন এবং তার পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত সচিব এসেছেন ABM আব্দুল সাত্তার, তিনি এখান থেকে এসে মনোনয়ন ফর্মটি নিচ্ছেন তারেক রহমানের পক্ষ থেকে। মনোনয়ন ফর্ম নেওয়ার পর যেহেতু আপনি বিষয়টি জানেন এবং সবাই জানে যে আগামীকাল মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, আগামীকাল মনোনয়ন ফর্মটি জমা দেওয়া হবে। এক্ষেত্রে যদি তিনি এখান থেকে জমা দেন তাহলে জোটসঙ্গী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ভোলা থেকে নির্বাচনটি করতে হবে, আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া তারেক রহমান আরও একটি আসনে নির্বাচন করবেন বগুড়া থেকে, মোট 2টি আসনে নির্বাচন করার কথা রয়েছে। এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোট 13টি আসনের প্রার্থী বা সম্ভাব্য প্রার্থী যারা রয়েছেন তারা মনোনয়ন ফর্ম জমা দেবেন আগামীকাল শেষ দিন এবং এরপর প্রার্থীদের যাচাই বাছাই চলবে। যাচাই বাছাইয়ের পরে যাদের সবকিছু ঠিকঠাক থাকবে তারা আসলে প্রার্থী হতে পারবেন। যারা স্বতন্ত্র নির্বাচন করবেন তাদের জন্য আলাদা মনোনয়ন, আলাদা প্রতীক থাকবে, সেখান থেকে তারা প্রতীক বেছে নিতে পারবেন। একই প্রতীক একাধিক ব্যক্তি চাইলে সেখান থেকে লটারি দেওয়ার একটা ব্যবস্থা থাকে, আগে আমরা দেখেছি। এর আগের বার এখানে চিফ রিটার্নিং অফিসার, এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট 15টি আসন থেকে নির্বাচনের বিষয় পর্যবেক্ষণ বা রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। এবার 13টি আসন থাকছে, 4 থেকে শুরু করে ঢাকা 12 পর্যন্ত, কিন্তু এরপর ঢাকা 13 নেই, ঢাকা 14 আছে, ঢাকা 15 নেই, 16, 17, 18 এবং 19, 20, 1, 2, 3, এরপর ঢাকা 13 এবং ঢাকা 15 এই আসনগুলো এবার আর এখানে থাকছে না। অন্যান্যবার ঢাকা 13 এবং 15 আসনটিও এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছিল, এবার এগুলো থাকছে না। সব প্রার্থীরা এখানে আসছেন, একে একে আরও প্রার্থী আসবেন। আমরা জেনেছি বেশ কিছু প্রার্থীর কথা যারা ঢাকার বিভিন্ন আসন, যেমন ঢাকা 17 আসন থেকে জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি দুপুর 2টো এখানে মনোনয়ন ফর্ম জমা দিতে আসবেন। এর আগে তিনি মনোনয়ন ফর্ম নিয়ে গেছেন আর জমা দিচ্ছেন। এই বিষয়গুলো রয়েছে। সার্বিকভাবে আমরা দেখবো আসলে কতজন জমা দিচ্ছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কারা কারা জমা দিচ্ছেন। অনেকেই স্বতন্ত্র থেকে নির্বাচন করার কথা রয়েছে বা ঘোষণা দিয়েছেন, অনেক দল থেকে অনেকে পদত্যাগ করেছেন, স্বতন্ত্র নির্বাচন করবেন। সবগুলো বিষয় আমাদেরকে একটু দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, সময় গেলে জানা যাবে। এবং তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়ন ফর্ম নেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাতে পারবো বলে আশা করছি পরবর্তীতে। ফরহাদ ইবনে মালেক, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সাথে যুক্ত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে সেগুনবাগিচার ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জড়ো হচ্ছেন, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম। এদিকে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বেশ কিছু আসনে পরিবর্তন আনলো বিএনপি। এর মধ্যে যশোরে 4টি, চট্টগ্রামে 3টি, পিরোজপুরের 1টি আসনের প্রার্থী বদল করা হয়েছে। বগুড়া ছাড়াও ঢাকা 17 আসনে লড়বেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া জোট শরিকদের জন্য কয়েকটি আসন দলের প্রার্থীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শফিকুল হকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় সোমবার। শেষ সময় এসে নাটকীয় কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে বিএনপির মনোনয়নে। অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচন করার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে। ঢাকা 17 আসন থেকে লড়তে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যুগপৎ আন্দোলনে শরিকদের জন্য ছেড়ে দেয়া আসনে দলীয় প্রার্থীদের সরিয়ে দিচ্ছে দলটি। সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা 12 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে।
পিরোজপুর 1 আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ আলমগীর হোসেন। এই আসনে এর আগে বিএনপির শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দিয়েছিল। চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তাকে চট্টগ্রাম 11 আসনে প্রার্থী করা হয়েছে। আর চট্টগ্রাম 10-এ প্রার্থী করা হয়েছে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানকে। যশোরের 6টি আসনের মধ্যে 4টিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের পরিবর্তন করেছে বিএনপি। যশোর 1 আসনে মফিকুল হাসান তৃপ্তিকে পরিবর্তন করে নুরুজ্জামান লিটনকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর 4 আসনে টিএস আইয়ুবকে পরিবর্তন করে মতিয়ার রহমান ফরাজিকে মনোনয়ন দেয় বিএনপি। অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন যশোর 5 আসনে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পেলেও তা পরিবর্তন করে জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর 6 আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণকে পরিবর্তন করে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আন্দালিব রহমান পার্থর ভোলার একটি আসনে নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে ঢাকা 17 আসনে তারেক রহমানকে নির্বাচনে প্রার্থী হতে অনুরোধ করেছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। শফিকুল হক, ৭১, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার নিজের জেলায় স্বাগত জানানোর সব প্রস্তুতি শেষ করেছেন বগুড়ার মানুষেরা। প্রায় 17 বছর পর ঘরের সন্তানের এই প্রত্যাবর্তন ঘিরে বগুড়ায় বইছে উৎসবের আমেজ। শহরের সবখানেই যেন অপেক্ষার রং। নতুন সাজে সাজানো হচ্ছে তার স্মৃতি বিজড়িত বাড়ি। তারেক রহমানের আগমনে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান হবে এমন প্রত্যাশা করছেন বগুড়ার সাধারণ মানুষ। বিস্তারিত এম আবু সাইদের প্রতিবেদনে। ঘরের সন্তানের আগমনে উচ্ছ্বসিত বগুড়া। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কণ্ঠে একই অনুভূতি, একই অপেক্ষা। তারেক রহমানের নিজ জেলা যেন ফিরে পেয়েছে উৎসবের রূপ। নতুন করে সাজানো হচ্ছে তার স্মৃতি বিজড়িত সূত্রাপুর রিয়াজ কাজী লেনের বাড়িটি। চলছে শেষ মুহূর্তের সংস্কার কাজ। 1973 সালে নির্মিত এই বাড়িটি 2000 সালে সংস্কার করে গ্রিন এস্টেট নামে গড়ে তোলেন তারেক রহমান নিজেই। 2001 থেকে 2007 সাল পর্যন্ত রাজনৈতিক ব্যস্ত সময়ে বগুড়ায় এলে এই বাড়িটি ছিল তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্রবিন্দু। বগুড়ার সন্তান আমাদের সামনে আসুক ঘরে ঘরে, আমরা এটাই চাই। আমরা সকলেই চাই যে তার সাথে সামনাসামনি দেখা হোক। এইরকম রাষ্ট্র নেয় কি বাংলাদেশের জন্য প্রয়োজন। ব্যক্তি স্বার্থকে তারা প্রধান হিসেবে না দেখুক, দলীয় স্বার্থকে না দেখুক, শুধুমাত্র দেশের মানুষের জন্য যেটা করা উচিত, যেটা দেশের মানুষের জন্য যেটা করা কল্যাণকর হবে সেই জিনিসটা করা। নেতাকর্মীরা জানান, নির্বাচনের আগে বগুড়ায় এলে তারেক রহমান আবারও নিজের এই বাড়িতেই অবস্থান করবেন। উনি বগুড়ায় আসবেন, বগুড়ার মানুষ বগুড়ার সন্তানকে যেভাবে বরণ করা দরকার সেভাবেই বরণ করে নেবে। আমরা বগুড়াবাসী সৌআফময় জনতা অধীর আগ্রহে আছে এক নজর তাকে দেখার জন্য। এই 16 বছর আমরা এই বাড়িটার দিকে তাকাতে পারিনি, আমাদের খুব কষ্ট লাগবে। এবং আমি আমার পরিবার 1/11 পর জেল থেকে বেরোয় কিন্তু আমরা শহর ছেড়েছি, আমরা গ্রামে চলে গেছি, এই বাসায় আমরা থাকি না। সেটা হলো শুধু পরিবেশের কারণে। দলের শীর্ষ এই নেতার প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বাস লুকাতে পারছেন না বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, বগুড়ায় যে উন্নয়ন চোখে পড়ে তার পেছনে রয়েছে তারেক রহমানের প্রত্যক্ষ ভূমিকা। সেই কারণেই তাকে ঘিরে এই জেলার মানুষের আবেগ, ভালোবাসা আর প্রত্যাশা সবসময় একটু বেশি। দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমানের আগমন ঘিরে বগুড়ার মানুষের মধ্যে এখন আবেগ, ভালোবাসা আর উচ্ছ্বাসের ঢেউ। উন্নয়ন বঞ্চনার অবসান হবে এমন আশায় নতুন করে স্বপ্ন দেখছে এই জনপদের মানুষ। শান্তা ইসলাম, ৭১। প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণে রংপুর 1 আসন গঙ্গাচড়া উপজেলা ও সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা নিয়ে সংসদীয় এলাকাটা অনেকটাই পিছিয়ে। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ একবার, বিএনপি একবার, জাতীয় পার্টি 7 বার, ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট একবার এবং স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক প্রার্থী একবার বিজয়ী হন। বৈষম্যের কালো থাবা থেকে মুক্তি এবং উন্নত গঙ্গাচড়া গড়ার প্রত্যাশায় এবার জনগণ বেছে নিতে চান এমন একজন প্রার্থীকে, যিনি উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন। শাহ বাজিদ আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিদ আলম।
রংপুর 1 আসনের 9টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়ন তিস্তার পার ঘেঁষা। নদী ভাঙ্গনের করাল গ্রাস থেকে মুক্তি পায়নি গঙ্গাচড়া। এই উপজেলার 9টি ইউনিয়ন, 87টি মৌজা, 123টি গ্রাম এবং সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ডের বাসিন্দারা ভোটে গুরুত্ব দিচ্ছেন উন্নয়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং শিল্পায়নে। তিস্তার গ্রাসে পড়িয়েছি, কখন বাড়ি ভাঙে কখন যায়। রংপুর 1 আসনে যেন উন্নয়ন হয়, নদী ভাঙ্গন প্রতিরোধ হয়। যে দলই ক্ষমতায় আসুক, আগামীতে যাতে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে, আমরা এটা নিশ্চয়তা চাই। ভোটের তফসিল হওয়ার আগে থেকে মাঠে সক্রিয় হয়ে ওঠেন জামাতের প্রার্থী রায়হান সিরাজি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হলে গঙ্গাচড়া সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবেন। জনগণের যে আবেগ আমাদেরকে যেভাবে রিসিভ করছে, তাতে করে মনে হয় এই অঞ্চলে আগামীতে যদি সুষ্ঠু সুন্দর ভোট হয়, ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। অন্যদিকে বিএনপি থেকে এই আসনে ভোটে লড়ছেন সাবেক ইউপি উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন। তিনি জনগণের সঙ্গে থেকেই কাজ করার আশ্বাস দিয়ে ভোট চাচ্ছেন। তার মূল প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষা উন্নয়ন, বেকার সমস্যার সমাধান এবং শিল্পায়ন। ধানের শীষের কথা বললে যেমনটা উসুর মরুতে যেমন এক পশলা বৃষ্টি আসলে মানুষ যেমন খুশি, ঠিক তদ্রূপ তেমনি ধানের শীষের কথা বললেই সাধারণ পাবলিক গেলে ফেলছে, হ্যাঁ ধানের শীষকে ভোট দেবো। এদিকে এই আসনে জাতীয় পার্টির টিকিটে 7 বার সংসদে পাঠায় লাঙ্গল প্রতীকের প্রার্থীকে। এবার লাঙ্গল প্রতীক দেওয়া হয়েছে প্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলীকে। আমি সবার কাছে অনুরোধ যে আপনারা এইবারে যে উন্নয়নমূলক কাজগুলো আমরা করব, সেগুলোর জন্য এবার আমাদের পাশে থাকেন। আমি স্থানীয় নেতৃত্ব হিসাবে আমার সাথে থাকার জন্য তার সবাইকে আহ্বান করব। উন্নয়নের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, এ বিশ্বাস নিয়ে তরুণ প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ। তিনি জানান, নির্বাচিত হলে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন করে সাজাবেন গঙ্গাচড়া উপজেলা ও সিটি কর্পোরেশন। আশা রাখি যে অতীত অভিজ্ঞতা নেই, নতুনকে মানুষ যেভাবে স্বাগত জানাচ্ছে, আমরা সেই মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবো। তবে গঙ্গাচড়ার মানুষ একটা কথাই বলছেন, যে এই নির্বাচিত হোক যেন নিজের নয়, জনগণের উন্নয়নে কাজ করেন। এখন দেখার বিষয়, বৈষম্য আর নদী ভাঙ্গনের শিকার গঙ্গাচড়া কোন দলের প্রার্থীকে বেছে নেন। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব গোটা ফরিদপুর। পুরুষের পাশাপাশি নির্বাচন নিয়ে ভাবছেন জেলার নারীরাও। সবার আগে এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান জেলার নারী ভোটাররা। তাই নিরাপদ নির্বাচনী পরিবেশের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি তারা এবার এমন প্রার্থীকে ভোট দিতে চান যারা নারীদের উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। এবারে নির্বাচনকে ভিন্নভাবে দেখতে চান ফরিদপুরের নারীরা। বিশেষ করে জেলার নতুন ভোটাররা এবার নির্বাচন নিয়ে বেশ আগ্রহী। তারা অধীর আগ্রহে আছেন ভোট দেবার। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কিত তারা। দীর্ঘ সময়ে ভোট দিতে না পারা এই ভোটাররা এবার কেন্দ্রে যেতে চান, সেই সাথে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান। তারা বলছেন, নতুন ও আধুনিক ব্যবস্থার সাথে তাল মিলিয়ে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন। এবার যেহেতু আমরা নতুন ভোটার, আমরা অবশ্যই চাবো যে এবারে ভোট যেন খুবই সুন্দরভাবে হয়, কোনো ত্রুটি যেন সেই ভোটে যেন না থাকে। পড়াশোনায় যেভাবে অগ্রগতি হচ্ছে, নতুন প্রজন্ম মূলত সেটাই চায়। তারা সনাতনী ধারা থেকে বের হয়ে তারা মূলত চায় যে আধুনিক শিক্ষা ব্যবস্থা। জেলার নারী ভোটাররা বলছেন, এমন প্রার্থী আসুক যারা নারী বান্ধব হবে, নারীদের সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে। তারা চান নির্বাচিতরা অবশ্যই পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে কাজ করবেন। চাই যেন কোনো রকম ভয় ছাড়া একটা উৎসবমুখর পরিবেশে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারি। সেই ক্ষেত্রে নারীদের জন্য একটা এক্সট্রা সেফটি থাকলে আমি আসলে এটাকে একটু বেশি ভালো মনে করব। সরকার যারা গঠন করবে, আমরা চাই যে অবশ্যই তারা যেন, আমি একজন নারী হিসেবে চাই তারা অবশ্যই নারী বান্ধব হবেন এবং নারীদের উন্নয়নে, নারীদের শিক্ষায় এবং নারীদের কর্মসংস্থানে তারা কাজ করবেন। নারীদের জন্য বিশেষ বরাদ্দ থাকবে। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত ফরিদপুর জেলায় এবার মোট ভোটার 17,71,923 জন, যার মধ্যে নারী ভোটার আছেন 8,69,004 জন। মনিরা কাজুরি, 71। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও সংযোগ পুনরস্থাপনের চেষ্টা করছি। আমরা সংযোগ পুনরস্থাপন করতে পারলে আবারও সেখানে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী পাইলট যুক্ত ছিলেন। আমরা জানছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর 3 আসনের বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কার্যালয়ে আসছিলেন। সেই বিষয়ে আমরা সেখানকার জানতে চেষ্টা করছিলাম। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে।
দীর্ঘ 1 মাসের চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কোনো উন্নতি হয়নি, আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর এখানে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরবর্তীতে তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই উনি কেবিন থেকে সিসিউ থেকে আইসিইউতে আছেন এবং আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আর স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত 23 ডিসেম্বর তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। জুবায়ের রহমান চৌধুরী 1985 সালে জজ কোর্টে এবং 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2003 সালের 27 আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। 2 বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। এদিকে সংবিধান অনুযায়ী 67 বছর পূর্ণ হওয়ায় শনিবার অবসরে গেছেন দেশের 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দর্শক, সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে এবার আমরা খবর জানবো। আমাদের সহকর্মী শাহরের ইমতিয়াজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শাহরের ইমতিয়াজ, রাজধানী সহ সারা দেশের আবহাওয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, কি জানালেন আবহাওয়াবিদরা? ধন্যবাদ রয়েল। গত কয়েকদিনে সারা দেশে যেমন আমরা তীব্র শীত দেখেছি, অনুভব করেছি, সেরকম আমরা দেখেছি কিন্তু রাজধানী জুড়েও কিন্তু আমরা তীব্র শীত দেখতে পেয়েছি। এবং আবহাওয়া অফিস থেকে যেমনটি জানিয়েছে যে রাজধানীতে আজকে যে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কিছুটা বাড়তে পারে বলে তারা জানিয়েছে। আবার বিকেলের পরপর সে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং রাতে, বিশেষত রাতের দিকে সে তাপমাত্রা আরও কমে আসবে। এবং রাজধানী জুড়ে এরকম হঠাৎ করে এরকম গত কয়েকদিনে কেন এরকম তীব্র শীত অনুভূত হচ্ছে, এবং তারা আবহাওয়া অফিস থেকে যেমনটি বলছে যে যেরকম একদিকে যেমন ঘন কুয়াশা রয়েছে এবং আরেকদিকে যেমন দিনের যেরকম তাপমাত্রা থাকে এবং রাতের তাপমাত্রা অনেকটাই কমে আসে, এবং দিন এবং রাতের যে তাপমাত্রার যে ব্যবধান সেটা অনেকটাই বেশি। সেজন্য রাজধানীবাসীর কাছে শীতের যে অনুভূতি সেটার পরিমাণ অনেকটাই বেশি এবং এই পরিমাণ, এবং আমরা দেখেছি যে সকাল থেকেই রাজধানী জুড়ে যেমন ঘন কুয়াশা রয়েছে এবং সে কারণে কিন্তু যে যানবাহনগুলো আমরা দেখতে পেয়েছি, যানবাহনগুলো সকাল থেকে চলছে এবং সেখানে কিন্তু তারা কিন্তু ঘন কুয়াশার কারণে অনেকটাই দেখেছে যে লাইট জ্বালিয়ে তারা যানবাহনগুলো চলছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে সেটা অনেকটাই আসলে কমে এসেছে, স্বাভাবিকভাবেই এখন যান চলাচল করছে। তবে আবার শীতের কারণে রাজধানী জুড়ে বিশেষত আমরা দেখেছি যে নিম্ন আয়ের যে সকল মানুষেরা আছে তারা কিন্তু অনেক বেশি ভোগান্তিতে পড়েছে। বিশেষত আমরা দেখেছি যে এই শীত নিবারণের জন্য তারা অনেকটা আগুন জ্বালিয়ে, বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়া এ ধরনের রাজধানীর যে এখন যে পরিমাণ শীতের তীব্রতা, এই শীতের তীব্রতা আসলে কমবে কিনা, সেক্ষেত্রে আবহাওয়া অফিস বলছে যে এই শীতের তীব্রতা আগামী কয়েকদিনেও এরকমই থাকবে। সেক্ষেত্রে রাজধানীবাসীর জন্য সে পরিমাণ স্বস্তির খবর নেই। তবে আগামী কয়েকদিনের ভিতর তীব্র শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁও থেকে আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার ইমতিয়াজ, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন ঢাকার রাজধানী সহ তার আশেপাশে সাম্প্রতিক আবহাওয়ার পরিস্থিতির সর্বশেষ খবর। দর্শক, এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 3 আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক APS মিয়া নুরুদ্দিন অপু। এর আগে এই বিষয়ে আমরা আমাদের সহকর্মী মোহাম্মদ পাইলটের সাথে যুক্ত ছিলাম, তার সাথে আমরা সংযোগটি পুনর্স্থাপন করেছি, আবারও তার সাথে যুক্ত হচ্ছে মোহাম্মদ পাইলট। বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শরীয়তপুরের 3টি
উপজেলায় উনি মনোনয়নপত্র দাখিল করবেন। প্রথমত তিনি ভেদেরগঞ্জ উপজেলায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করে এখন ডামুড্ডা উপজেলায় মনোনয়নপত্র দাখিল করার উদ্দেশ্যে চলে গেছেন। এরপর তিনি গোসাইরহাট উপজেলায় মনোনয়নপত্র দাখিল করবেন। এখন উনি যখন সকাল এখানে 9টা আসবে এই খবর শুনে সকাল 8টা থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপজেলা ঘিরে ভিড় জমিয়েছিলেন। এরপর তিনি 10:30টায় এসে মনোনয়নপত্র জমা দিয়ে এবং এখানে যারা ছিলেন সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। মত বিনিময় করে তিনি বলেছেন যে মন খুলে ভোট দিতে পারবে এবং তারেক রহমানের যে স্বপ্ন সোনার বাংলা গড়া সেটা গড়বে এবং তিনি উন্নয়নের কথার প্রেক্ষিতে উনি বলেছেন আগে নির্বাচিত হয়ে দেশ ভালো চলুক, এরপর উন্নয়ন ধারাবাহিকতার মধ্য দিয়ে উন্নতি লাভ করবে এলাকাবাসী। এলাকাবাসীর মধ্যে অনেকেই এখানে যারা এসেছিলেন তাদের অনেকেই বলেছেন যে আমরা নতুন একজন নেতা পেয়েছি, আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আগামীতে যাতে যেন সুন্দরভাবে দেশ চলতে পারে, বিগত সময়ের যে রাতে ভোট যাতে না হয়, আগামীতে উৎসাহের মধ্য দিয়ে ভোট দিবে আশা করে। মোহাম্মদ পাইলট, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোহাম্মদ পাইলট যুক্ত ছিলেন, যারা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর 3 আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং অফিসে যাচ্ছেন। সেই বিষয়ে আমরা সর্বশেষ তথ্যগুলো জানছিলাম। এদিকে 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে রূপগঞ্জের পূর্বাঞ্চলে স্থায়ী ভেন্যুতে 1 মাসের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্থায়ী ভেন্যুতে পঞ্চমবারের মতো হতে যাওয়া মেলার এইটি 30তম আসর। নির্দিষ্ট সময়ে স্টল নির্মাণ সম্পন্ন করতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততার সময় কাটছে কারিগরদের। মেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে 9 শতাধিক পুলিশ। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চলছে স্টল নির্মাণ ও রং দেওয়ার কাজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য নির্ধারিত স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দিনরাত সমান তালে চলছে কাজ। 1 জানুয়ারি থেকে মাসব্যাপী মেলা উদ্বোধনের আগেই সব কাজ শেষ হবে বলছেন কারিগরেরা। রাজধানী সহ নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার আশেপাশের লোকজন যেন নির্বিঘ্নে মেলায় আসতে যেতে পারেন, সেজন্য অন্যান্য বছরের মতো থাকছে বিআরটিসি শাটল বাস সার্ভিস। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে 334টি স্টল। এর মধ্যে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, হংকং, ভারত, তুরস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের 9টি স্টল। দর্শনার্থীদের দেশের ইতিহাস জানার সুযোগ দিতে এবারের মেলায় থাকছে বাংলাদেশ স্কয়ার নামে প্রাঙ্গণ। অলরেডি মূল স্ট্রাকচারের কাজ শেষ, এখন সজ্জাকরণ কাজ শুরু হচ্ছে। সারা রাত কাজ করে দিনও কাজ করতেছে, এই আশা করা যাইতেছে 1 তারিখের আগেই আমরা হ্যান্ড ওভার দিতে পারবো। কাজ তো প্রায় শেষ পথে, বাণিজ্য মেলার আগে আমাদের কাজ মালিক পক্ষে বুঝাই দিতে পারবো ইনশাল্লাহ। সামনে নির্বাচন আছে, এটা নিয়ে মোটামুটি মানুষ চিন্তিত, বাট আশা করি এটার কোনো প্রভাব পড়বে না। আমরা এইবারও ভালো আশা নিয়েই আসছি, ইনশাল্লাহ এবারও সেল ভালো হবে। নির্বাচনের জন্য কোনো প্রভাব ইনশাল্লাহ পড়বে না, কারণ আল্লাহর রহমতে দেশের অবস্থা ভালো আছে। এদিকে মেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোতায়েন থাকবে 9 শতাধিক পুলিশ সদস্য। সার্বক্ষণিক থাকছে সেনাবাহিনী, থাকছে পুলিশ ক্যাম্প। অনুরোধ করবো যে আপনারা নির্ঝঞ্ঝাটভাবে প্রবেশ করার জন্য আপনারা বাসা থেকে টিকেটিংটা করে আসুন, অনলাইনে টিকিটটা কেটে আসুন এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ের নিরাপত্তার জন্য যাতে মেলাটা সুষ্ঠুভাবে হয়, এই জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের নিজস্ব অনেক বড় একটা ভলান্টিয়ার টিম আমরা করেছি, তো যাতে করে দর্শনার্থীদের কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। প্রায় 900 ফোর্স প্রায় মাসব্যাপী আপনার 2 পালায় ডিউটি করবে আমাদের এই পুরো বাণিজ্য মেলা এরিয়াটাকে কর্ডন করে। মোটামুটি আমাদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকধারী পুলিশ থাকবে, আমাদের পোশাকধারী পুলিশ থাকবে, পাশাপাশি আমাদের বাণিজ্য মেলায় ওয়াচ টাওয়ার থাকবে এবং কুইক রেসপন্স টিম থাকবে, যে কোনো ঘটনা ঘটলে যাতে আমরা দ্রুত রেসপন্স করতে পারি। মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে বড়দের 50 টাকা ও ছোটদের 25 টাকা। থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। হাসান আহমেদ, 71। দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলা তদন্তের অগ্রগতি প্রসঙ্গে সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি। তো এইটাও একটা ওয়ে আছে, এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে।
ইনফর্মাল ওয়েতে পার্সোনাল পরিচিতি থেকেও আমরা আপনাকে বললাম যে ওই যে পূর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফর্মাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে, এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে এবং তারা ওই দুইজনকে তারা অ্যারেস্ট। যে কিলিংটা হয়েছিল সেই কিলিংটা এমপি মহোদয় কিলিং হয়েছিল ওখানে, সেই জন্য ওই পিওটা ছিল ওখানে, কিন্তু আমাদের পিও তো এখানে। আর যেটা বন্দি বিনিময় চুক্তি এটা বলেন, এটার অনেক ক্লোজ আছে, স্যার যেটুকু বললে যে 1 বছর হতে হবে এবং আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানতে হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি, উনি তো গিয়েছেন অবৈধ পথে, কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনি জানেন যে এটা করা যায় না, চিঠি দেওয়া যায় না। না, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের ইনভেস্টিগেশন করবো, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের থেকে করতেছি। না না, এটা চলতেছে, স্যার তো বললো ওইটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওইভাবে চলতেছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।